সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্মের সপ্তম লেকচারটিতে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য টপিকগুলো হচ্ছে হুকের সূত্র, ব্যাবর্তন, পীড়ন ও বিকৃতি, পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র। পূর্বের লেকচারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর এই অধ্যায়ের সম্পূর্ণ প্লে লিস্টটি আই বাটনে দেওয়া থাকবে। আশা করি তোমরা দেখে নেবে এবং আমরা সরাসরি চলে যাই প্রশ্ন নিয়ে আলোচনায়। আসলে সত্যি বলতে কি আজকে প্রশ্নের আলোচনা কম, মাত্র দুটো প্রশ্ন হয়তো এখান থেকে আসতে পারে, কিন্তু আমরা বেশি আলোচনা করব হচ্ছে পীড়ন বনাম, এই যে শেষের প্রশ্নটা, পীড়ন বনাম বিকৃতির লেখচিত্রের বক্রতা নিয়ে। তো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর এমসিকিউ আসতে পারে, আসার সম্ভাবনা আছে, ইভেন অ্যাডমিশন টেস্টেও জরুরি হতে পারে। আমাদের সাধারণ এইচএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি নাও বা আসে, কোনো ক্ষতি নেই, এটা বোঝা এবং জানা খুবই আনন্দদায়ক একটা বিষয়। তো এরপর আছে হচ্ছে হুকের সূত্রটির লেখা এবং ব্যাখ্যা করব আমরা। তারপর হচ্ছে ব্যাবর্তন মোচর বিকৃতি কী, বা একই সাথে আমরা পড়ে ফেলবো যে আসলে ব্যাবর্তন মোচর বিকৃতি বলতে আমরা কী বুঝি। তো চলো শুরু করি। প্রথমে আছে ব্যাবর্তন বা মোচর বিকৃতি কী, বা এটা বলতে আমরা কী বুঝি, একসাথেই আমরা করে ফেলবো। যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, শুধু আমরা সংজ্ঞাটুকু দেব। তো আমরা সংজ্ঞাটা লক্ষ্য করি। একই দূরত্বে অবস্থিত দুই তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণকে ব্যাবর্তন বা মোচর বিকৃতি বলে। একই দূরত্বে অবস্থিত দুই তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণকে ব্যাবর্তন বা মোচর বিকৃতি বলে। আমরা ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটির নিচের তলটি হচ্ছে এটা হচ্ছে গিয়ে, লক্ষ্য করতে পারো যে এখানে একটা তল আছে যে সিডি, হ্যাঁ, এখানে একটা তল আছে হচ্ছে এটা একটা রেখা আছে হচ্ছে সিডি, আর একে আমরা এদিকে একটা বল প্রয়োগ করেছি, এই দেখো যে এফ বল প্রয়োগ করেছি। তো এখন আমরা একটু এটা নিয়ে আলোচনা করলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা আসলে কি, যে ব্যাবর্তন পীড়ন বা ব্যাবর্তন বিকৃতি জিনিসটা কি, মোচর বিকৃতি জিনিসটা কি। তো আমরা একটু দেখি যে বল প্রয়োগের ফলে কোনো আয়তাকার বস্তুর নিচের তলের সাপেক্ষে সিডি দূরত্বে অবস্থিত উপরের তলের আপেক্ষিক সরণ যদি সিসি প্রাইম হয়। আবারও লক্ষ্য করো, বল প্রয়োগের ফলে আমরা কিন্তু এদিকে বল প্রয়োগ করেছি, আর মনে রাখবে এক্ষেত্রে হচ্ছে নিচের অংশটুকু, এই অংশটুকু, এইটুকু হচ্ছে স্থির, এটুকু ধরো কোথাও লাগানো আছে। এরপর হচ্ছে কি, আমরা এদিক থেকে এফ বলটা প্রয়োগ করলাম বাম থেকে ডানে, এই যে এফ বলটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, বল প্রয়োগ করলাম, এর ফলে সরণ হলো সিসি প্রাইম, আর এটা হচ্ছে সিডি। আর এদের যে কৌণিক সরণ হলো সেটা আমরা বললাম থিটা, এই যে এখানে দেওয়া আছে থিটা। এখন ঘটনাটা কি হচ্ছে আমরা একটু পরের চিত্রে দেখি, যে মোচর বিকৃতি তাহলে হবে কি, সিসি প্রাইম বাই সিডি, অর্থাৎ এই যে এই রেখাটা, না, এই রেখাটা বাই হবে গিয়ে এই রেখাটা। এখন লক্ষ্য করো, এই রেখাটা একটা লম্ব, এটা যদি ভূমি হয় তাহলে কিন্তু খুব সহজে আমরা ট্যান থিটা লিখে দিতে পারি। কারণ হচ্ছে কি, আমরা জানি লম্ব বাই ভূমি হচ্ছে কি ট্যান থিটা, তাই ট্যান থিটা ইকুয়ালস টু সি প্রাইম বাই সিডি। এখন ব্যাবর্তন কোণ থিটা খুব ছোট হওয়ায় ব্যাবর্তন বিকৃতি থিটা ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু সিসি প্রাইম বাই সিডিও লেখা যায়। যদি আমাদের প্রশ্ন আসে যে ব্যাবর্তন বিকৃতি বা মোচর বিকৃতি বলতে কী বুঝি, তখন আমরা এই পুরোটুকুই লিখে দিব। আর যদি শুধু সংজ্ঞা আসে তো আমরা শুরুটুকু লিখে দেব। এই তো আমাদের গেল ব্যাবর্তন বা মোচর বিকৃতি ব্যাপারটা কি। এরপরে আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হুকের সূত্র। তো হুকের সূত্রটা কি বলে দেখো, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির
সমানুপাতিক, অর্থাৎ পীড়ন হচ্ছে বিকৃতি সমানুপাতিক। তাহলে পীড়ন ইকুয়ালস টু লেখা যায় ধ্রুবক গুণ বিকৃতি। তাহলে ধ্রুবকটা লেখা যায় কি, পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা কিন্তু হুকের সূত্র থেকে একটা বেশ সুন্দর একটা ধ্রুবকও পাচ্ছি। হ্যাঁ, এই ধ্রুবকের মান বস্তুর উপাদান আর একক দ্বয়ের পদ্ধতির উপরে নির্ভর করে। আর আরও কয়েকটি নাম আছে, যেমন এই স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানাঙ্ক, স্থিতিস্থাপক ধ্রুবক ইত্যাদি। তো সহজ কথা যদি আসলে হুকের সূত্রটি ব্যাখ্যা করতে বলে তাহলে এতটুকু পুরোটাই লিখে দেবে, কিন্তু যদি শুধু সংখ্যা আসে তাহলে আমার মনে হয় এতটুকু লেখাটাই যথেষ্ট। তো হুকের সূত্রটার মূল বিষয় কি, তুমি যদি আসলে 1 গুণ পীড়ন দাও তো 1 গুণ বিকৃতি পাবে, তুমি যদি 2 দ্বিগুণ পীড়ন দাও তো দ্বিগুণ বিকৃতি পাবে, তুমি যত বেশি পীড়ন দিবে তত বেশি বিকৃতি পাবে। স্বাভাবিক বিষয়। ধরো একটা রাবারের ক্ষেত্রে আমরা যত বেশি বল প্রয়োগ করি রাবারটা তত বেশি লম্বা হয়, তাই না? বিষয়টা অনেকটা এরকম। তো এই হুকের সূত্রের সাথে সম্মিলিত রেখে একটা গ্রাফ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র। এখানে একটা বক্রতা তৈরি হয়, এর জন্য আমরা বক্রতাটা নিয়ে আলোচনা করব। যে প্রথমে একটু লেখাগুলো পড়ে নিই, যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র। একটি তারের এক প্রান্তে, একটা ধরো আমরা যে কোনো কিছু তার হতে পারে, লোহার তার হতে পারে, স্টিলের তার হতে পারে, একটি তারের এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকে অপর প্রান্তে কিছু ওজন ঝুলিয়ে পরীক্ষা করলে দেখা যাবে যে ওজনের পরিমাণ বাড়লে তারের দৈর্ঘ্য বাড়তে থাকে। আসলেই তো স্বাভাবিক, তাই না? আমরা একটা তার ঝুলিয়ে দিলাম, তার নিচে যদি ওজন ঝুলিয়ে দিই তাহলে কি হয়, এই ওজনের কারণে দেখা যাবে তারটি আরও দীর্ঘায়িত হচ্ছে, মানে দৈর্ঘ্য বাড়তে থাকছে। তো এই অবস্থার প্রেক্ষিতে তারের উপর আরোপিত পীড়ন ও বিকৃতি গণনা করে আমরা একটা লেখ তৈরি করলাম। সেই লেখ চিত্রটা আমরা এই ডান পাশে দিয়ে দিলাম। এতে কি হলো, আমরা হচ্ছে এদিকে দিলাম হচ্ছে বিকৃতি আর এদিকে দিলাম হচ্ছে আমাদের পীড়ন। হ্যাঁ, তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের পীড়ন আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের বিকৃতি। সরি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পীড়ন আর এক্স অক্ষ বরাবর আমাদের বিকৃতি। ওয়াই অক্ষ বরাবর আমাদের পীড়ন আর এক্স অক্ষ বরাবর আমাদের বিকৃতি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা কতটা ওজন দিচ্ছি সেটা আমরা মাপতেছি, আর এক্স অক্ষ বরাবর আমাদের ওই ওজনের ফলে ওই তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা দেখতেছি। ঠিক আছে, তো গেল। তো এখন আমরা যখন আসলে ক্রমান্বয়ে ভর বাড়াচ্ছি বা ওজন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, বস্তুটার বিকৃতিও বাড়তেছে, ক্রমান্বয়ে বাড়তেছে, বাড়তে একটা পয়েন্টে গিয়ে পৌঁছালো, সেটা হচ্ছে এ পয়েন্ট। এই যে এখন 1 নম্বর পয়েন্ট আমি বলছি যে ও থেকে এ বিন্দু পর্যন্ত সরলরেখা স্বাভাবিক। এখানে হুকের সূত্র সহজেই মেনে চলছে। এই এ বিন্দুটিকে বলবে হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এখন কথা হচ্ছে আমরা একটা রাবারের কথাই চিন্তা করি, আমরা একটা রাবারকে একটা প্রান্তে ঝুলিয়ে যদি এর নিচে কিছু বেঁধে দিই, ওজনদার কিছু, তাহলে কি হয়, রাবারটা আস্তে আস্তে লম্বা হয়। কিন্তু এটা কি সবসময় লম্বা হতে থাকে? একটা সময় কিন্তু ছিঁড়েও যেতে পারে, তাই না? তো এরপর যদি আমরা তারের ক্ষেত্রে কি হয় দেখো, যে অতিরিক্ত ভর দিলে নিচের দিকে বেঁকে যাচ্ছে রেখাটা, কি হয়, আমরা এই অতিরিক্ত আরও ভর দিচ্ছি, হ্যাঁ, কি হয়, আস্তে আস্তে বাঁকা শুরু করছে, তাই না? এই যে বি বিন্দুতে বেঁকে গেছে। এখন যখন সে আসলে এই সি বিন্দুতে বি সি এই এলাকায় পৌঁছে যাবে, এরপর ভর সরালেও আর আগের অবস্থানে আসবে না। এটা কিন্তু হয়, আমরা যখন একটা রাবারকে টেনে অনেকখানি লম্বা করে ফেলি, অনেক সময় রাবারটা ঢিল হয়ে যায়, তাই না? অনেকে বলে না রাবার ঢিল হয়ে গেছে। হ্যাঁ, রাবারটা যখন একদম ঢিল হয়ে যায় তখন আসলে সে আর আগের আকৃতি, শুরুতে যে আকৃতি ছিল সেই রাবারের আকৃতিটা ফিরে পায় না। ঠিক এখানে তারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তো এই বি বিন্দুতে হচ্ছে বিসি বিন্দু হচ্ছে, আমরা যদি সম্পূর্ণ ভর ফিরিয়েও নিই তাহলে সে আগের অবস্থান ফিরে পাবে না। তো আমরা চলো একটু আলোচনা করি আরেকটু, যে ভার সরালেও ও বিন্দুর বদলে ও প্রাইম বিন্দু চলে আসবে। মানে হচ্ছে কি, আমরা বলেছিলাম যে এই পর্যন্ত হচ্ছে হুকের সূত্র মানে কি, হুকের সূত্র মানে হচ্ছে, মানে যতটুকু আমরা স্ট্রেস দিচ্ছি ঠিক ততটুকু স্ট্রেন পাবো, মানে যতটুকু আমরা পীড়ন দিচ্ছি ততটুকু বিকৃতি পাবো, আবার পীড়ন সরিয়ে নিলে বিকৃতিও কমে যাবে। কিন্তু
এখন আর এই বিষয়টা হবে না। এখন আমরা যতই পীড়ন, কারণ আসলে হুকের সূত্রর নিয়মের বাইরে চলে গেছে। এখন আমরা যতই বল সরিয়ে নেই না কেন, সে আর আগের অবস্থানে ফিরে আসবে না। সে হবে কি, এই অবস্থানে, এই ও প্রাইম অবস্থানে ফিরে আসবে। বুঝতে পারলাম? সে যখন আসলে ও প্রাইম অবস্থানে ফিরে আসবে, তখন আসলে তার ভিতরে একটা স্থায়ী বিকৃতি হয়ে গেছে। সে আর আগের অবস্থানে আসবে না। এই ও প্রাইম জিনিসটাই হচ্ছে স্থায়ী বিকৃতি। এই অংশটুকু হচ্ছে ওই বস্তুর মধ্যে স্থায়ী বিকৃতি তৈরি হয়ে গেল, মানে হচ্ছে ওই রাবারটা দীর্ঘায়িত হয়ে গেল। সে আর আগের অবস্থানে কিন্তু ফিরিয়ে আনা যায় না। এরপর যদি ভার আরও বাড়ালে কি হয় দেখো, এরপর ভার আরও বাড়ালে পীড়ন বিকৃতির লেক ডি পর্যন্ত ওঠানামা করবে, তারটিও কিছু জায়গায় শুরু হয়ে আসবে। এরপর তুমি ধরো আরও আরও ভর বাড়ালে কি হয়, তার ভর বাড়ালে রাবারটির ক্ষেত্রেও লক্ষ্য করো যে তা রাবারটি কিন্তু আস্তে আস্তে, মানে আগে যতটুকু পুরুত্ব ছিল তার পুরুত্ব বা যতটুকু মোটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সরু হয়ে আসে। তো এই সরু যে হওয়াটা একটা আছে, সেটা হচ্ছে এই এই একদম শেষ একটা বিন্দু আছে, এই পর্যন্ত সে সরু হতে থাকে। সে সরু, এই বিন্দুটাকে বলা হচ্ছে নতিবিন্দু। হ্যাঁ, ডি বিন্দুটা হচ্ছে নতিবিন্দু। এবং সব শেষে এরপর ভর যদি আরও বাড়াও শুরু হওয়ার পরও, মানে তারটি শুরু হতে হতে কোথাও সে ছিঁড়ে যাবে, এই ছিঁড়ে যাওয়া বিন্দুটি হচ্ছে ই। এই বিন্দুটিকে আসলে সহনসীমা বলে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পীড়ন বনাম লেখচিত্রের গ্রাফটা আমরা একটু বুঝলাম। এমন হতে পারে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে গ্রাফটা তুলে দিল, বলে দিল যে দেখাও এখানে আসলে এ বিন্দুটি কী নির্দেশ করে, বি বিন্দুটি কী নির্দেশ করে, সি বিন্দুটি কী বলে, ডি বিন্দুটি কী বলে, ই বিন্দুটি কী বলে, ও প্রাইম কী। ঠিক আছে, সি ও প্রাইম জিনিসটা কী। তখন তোমরা যদি আমার এই লেকচারটি একটু মনোযোগ দিয়ে ছবিটা সহকারে দেখো, তাহলে আসলে জিনিসটা তোমাদের মনে থাকবে। আমি আশা করি তোমাদের এই ক্লাসটা থেকে যথেষ্ট জানা হয়েছে এবং বুঝতে পেরেছো জিনিসটা পীড়ন ভার্সেস বিকৃতির লেক জিনিসটা কী। তো আমরা পরবর্তী লেকচারে আরও আলোচনা করব স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক এসব নিয়ে। তো তোমরা যারা এই পর্যন্ত ক্লাসটি দেখেছো, আশা করি তাদের কিছু না কিছু উপকারে লেগেছে। তো তোমাদের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।